নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ৫৫তম অংশ। আমার হয়েছিলও তাই। ঘরকন্নার মধ্যে মধ্যে একটু আধটু লিখে লিখে জীবনের ৪৮টা বছর কাটিয়েছিলাম। বিধাতা যেটুকু গুণ দিয়েছিলেন তার অনুপাতে কাজ বিশেষ কিছুই দেখাতে পারিনি। মনে হয়েছিল এই একটা সুযোগ এলো নিজের মূল্য কর্মক্ষেত্রে যাচাই করার। আর মাসে মাসে ৫৫০ টাকা হাত খরচা তো অনেক টাকা। এই রকম ভেবে টেবে রাজি হয়ে গেলাম। আমার স্বামীও উৎসাহ দিলেন। ছেলে ডাক্তারি পড়ে, মেয়ে বিয়ে পড়ে, কাজের যথেষ্ট অবকাশ। যেটা বুঝিনি সেটা হলো যে লেখকরা শিল্পীরা যেভাবে চিন্তা করুন না কেন, কর্মজগতে মাইনের হার দিয়েই মান সম্মান বিতরণ করা হয়। প্রযোজক হবেন কর্তা, আর তার নির্দেশ পালন করবে যেসব প্রোগ্রাম এক্সিকিউটিভরা, তারা পাবে বেশি মাইনে, বাড়ি ভাড়া, প্রভিডেন্ট ফান্ড, অবসর নিলে পেনশন ইত্যাদি। এরকম ব্যবস্থা একেবারে অচল। যারা বেশি টাকা রোজগার করে তারা কম টাকা পায়েদের অশ্রদ্ধার চোখে দেখে, যদি না তাদের নিজেদের এতটা গুণ কিংবা গুণগ্রাহিতা থাকে যে কম মাইনের গুণীর কাছে মাথা নিচু করতে প্রস্তুত থাকে। আশ্চর্যের বিষয় যে এই দিকটা আমার আগে মনে হয়নি। আমারও হয়নি, এবং আমার সঙ্গে যে কজন প্রতিভাবান সাহিত্যিক, সাংগীতিক, প্রযোজনার কাজ নিয়েছিলেন তাদেরও কারো মনে হয়নি। তাদের মধ্যে ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, যিনি নাটক বিভাগের প্রযোজক হয়েছিলেন। এখানে অবশ্যই প্রচারের যান্ত্রিক ও কার্যকরী দিকটার অধিবেশন ছিল না। তখনকার যন্ত্রপাতিগুলিও কম জটিল ছিল না। মঞ্চের নাটক কি চলচ্চিত্রের নাটকের প্রযোজনা আর বেতার নাটকের কাজ এক নয়। হয়তো এই কারণে শৈলজানন্দকে অনেক কষ্ট সইতে হয়েছিল। সে সময়ও শ্রী বীরেন ভদ্রের মতো সব দিক দিয়ে সুদক্ষ বেতার নাটক প্রযোজক, লেখক এবং অভিনেতা ঘরের মধ্যে থাকলেও কেন যে বাইরের প্রতিভা আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ভেবে পাই না। টিকতে পারেননি শৈলজানন্দ। আমাকে বলতেন, আমার সঙ্গে সবাই অসহযোগিতা করে, কাজ করতে পারি না। আপনার সঙ্গে করে না? প্রথম প্রথম করতো আমার সঙ্গেও, হয়তো ওই 1956-57 সালে। ওতে আমার কিছু এসে যেত না। রেগে যেতাম অবশ্যই, কিন্তু কাজের ক্ষতি হতে দিতাম না। সব কাজ রপ্ত করে ফেললাম। নিজেই খাতাপত্র তৈরি করে হাতে করে যথাস্থানে নিয়ে গিয়ে সই করিয়ে পাকা করে ফেলতাম। আমার ক্ষতি করবার চেষ্টা হয়তো মাস তিনেক আয়ু ছিল। আরেকটি কথা হলো, সমস্ত স্টাফ আর্টিস্টদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছিলাম। শ্রীমতী বেলা দে, ইন্দিরা দেবী আর জয়ন্ত চৌধুরী, এরা ছিল আমার সহায় ও সম্বল। জয়ন্ত আমাকে ধরে ইঞ্জিনিয়ারিং রুমে নিয়ে গিয়ে রেকর্ডিংয়ের যান্ত্রিক দিকটা হাতে ধরে শিখিয়ে তবে ছেড়েছিল। 1 বছরের মধ্যে আমিও দক্ষ হয়ে উঠলাম। তবে জয়ন্তর মতো কাউকে দেখিনি। যেমনি লিখত, তেমনি বলতো, তেমনি অভিনয় করত, রেকর্ডিং করত। সকলের সঙ্গে এত ভালো ব্যবহার করত, এত দয়া মায়া ছিল ওর শরীরে যে যত দেখছি তত অবাক হয়েছি। আমার ও আমার স্বামীর সঙ্গে তার গভীর স্নেহের সম্বন্ধ হয়ে গেছিল। তার সঙ্গে কাজ করাই ছিল একটা আনন্দের ব্যাপার। সে কথা পরে বলবো। তবে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টদের ক্ষোভের কারণটা খুব অস্বাভাবিক নয়। কতগুলো অনভিজ্ঞ বাইরের লোক এসে ওদের নিজের এলাকায় প্রাধান্য পাবে, এটা সহ্য করা শক্ত। বিশেষ করে যদি ক্ষুব্ধ ব্যক্তিটির নিজের গুণ কম থাকে, জ্ঞানের দৌড় বেশি না হয় এবং মনের উদারতা না থাকে। এদের সঙ্গে পরে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। পরস্পরকে আমরা বুঝে নিয়েছিলাম। শ্রী প্রেমেন্দ্র মিত্রের অন্য ব্যাপার। তার মতো স্বাধীনচেতা, অতিশয় গুণী মানুষের কোনো রকম বাধ্যবাধকতার পরিস্থিতির সঙ্গে জড়িয়ে পড়ে উচিত হয়নি। তিনি তখন সাহিত্য জগতের শ্রেষ্ঠ রত্নদের একজন। এমন ছোট গল্প, এমন কবিতা কজনই বা লিখতে পেরেছেন। সিনেমার শখ তার সাহিত্যকর্ম থেকে অনেকখানি সময় খাবলে নিয়েছিল। আমার মনে হতো ক্ষমতার তুলনায় খুব কম লিখতেন। ধরপাকড় করে অনেক সময় লেখাতে হতো। মনে হতো সিনেমার কাজ ছাড়লেও মোহটা মন থেকে কাটেনি। সিনেমার চাঞ্চল্যকর কাজের পর রেডিওর রুটিন কাজ তার নিজস্ব অসহ্য লাগত। বেশি দিন থাকেননি, কিন্তু সেই সময়টাতে আমাদের অশেষ আমোদের সামগ্রী দিয়েছিলেন।
মাথা ভরা কালো কোকড়া চুলের তলায় নানা অপ্রত্যাশিত বিষয়ে নির্ভুল এবং অপর্যাপ্ত জ্ঞান গিজগিজ করত। মাঝে মাঝে হাঁ করে শুনতাম। অসম্ভব আমোদে মানুষটা, আশ্চর্য রসবোধ, আশ্চর্য বুদ্ধি। আমাদের বাড়ির আজীবন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছেন। উনি একা নন, ওর স্ত্রী বীণাও যে কী অসাধারণ নারী ছিলেন না জানলে ভাবা যায় না। এদের আমরা হারিয়েছি, জয়ন্তকে, বীণাকে, শৈলজানন্দকে। তবে প্রেমেনবাবুর মতো মানুষ যে একটা বেতার কেন্দ্রের অধ্যক্ষের কিংবা অধ্যক্ষের অ্যাসিস্ট্যান্টের আদেশ পালন করে চলবেন, এমন চিন্তাও হাস্যকর। নিজের ইচ্ছা মতো কিছুদিন চলে আমাদের মতো কয়েকজন লোকের আজীবনের বন্ধুত্ব আহরণ করে বেতার বিভাগ থেকে কেটে পড়লেন। থেকে গেলাম আমি 7 বছর। বহু প্রিয় বন্ধু লাভ করেছি ওখান থেকে। সাহিত্যকর্মের দরজাটা খুলতে পারছিলাম না, সেটা আপনি থেকেই খুলে গেল। সকালে 11টা থেকে সন্ধ্যা 5টা-6টা কিংবা তারও পরে বেতারের কাজ করে রাতে দেখি কলমের আগায় কথার ভিড়। ওই 7 বছরে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম। চুপচাপ ভালো মানুষের মতো কাটাইনি কাল। সহকর্মীদের সঙ্গে অনেক সংঘর্ষ হয়েছে, অনেক তুফান নিজেই তুলেছি। তারপর পায়ের নিচে মাটি পেয়েছি। 7 বছর বাদে যখন বুঝলাম এই পরিবেশ থেকে চলে যাবার সময় এসেছে, তখন ছেড়েও দিয়েছি। তবু বলবো, বড় আনন্দে আমার ওই 7টা বছর কেটেছিল। এত ভালো লোকের সঙ্গে আলাপ করার সুযোগ পেয়েছিলাম, এত সব উপভোগ্য ব্যাপার ঘটতো যা আর কোথাও ঘটতো না। তার কিছু কিছু ভাগ সবাইকে দিতে ইচ্ছা করে।